হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো এবং আমার ভিডিও নিয়মিত দেখছো। তো আজকে তোমাদের জন্য একটা নতুন সাবজেক্টের ভিডিও নিয়ে এসেছি, সেটি হচ্ছে ইকোনমিক্স। এখন থেকে আমি নিয়মিতভাবে তোমাদের ইকোনমিক্স ক্লাস করাবো এই অনলাইনে, এবং এই ইকোনমিক্স ক্লাসে 11 এবং 12-এর যে সমস্ত সিলেবাস রয়েছে ইকোনমিক্সের, এবং তার সঙ্গে বিকমের, বিশেষ করে বিকমের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস আছে ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, এগুলোকে সবগুলোকে কভার করব। এবং তার সাথে যারা বিকম ছাড়াও বিএ বা বিএসসি পড়ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে, এবং যাদের ইকোনমিক সাবজেক্টটি আছে তাদের যে সিলেবাস, সেই সিলেবাসটাকে কভার করে আমি এখন থেকে শুরু করছি ইকোনমিক্সের নতুন একটা অধ্যায়, নতুন একটা অনলাইন কোর্স করাবো, যেটা তোমরা সবাই ইউটিউবে দেখতে পাবে নিয়মিতভাবে, এবং তোমরা অবশ্যই ইকোনমিক সাবজেক্টটি তোমাদের কাছে অত্যন্ত ইন্টারেস্টিং হয়ে উঠবে। অনেকে ইকোনমিক্সটা নিয়ে একটু ভয় পায়, কিন্তু ইকোনমিক সাবজেক্টটি জলের মতন সোজা, সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে বললে ইকোনমিক সাবজেক্টটা নিয়ে তোমাদের কোনো কমপ্লিকেশন থাকবে না। যারা নিয়মিতভাবে আমার ইকোনমিক্সের ক্লাসটি করতে চাইছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো ইকোনমিক্সের জন্য, অবশ্যই তোমরা সেটি সবার আগে দেখতে পেয়ে যাবে। আরেকটি কথা বলবো, শুধু ইকোনমিক্স নয়, এর সাথে সাথে 11, 12 এবং বিকমের যে কস্টিং আছে, তোমাদের কস্টিং বলে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা, এবং ট্যাক্সেশন বলে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা, এগুলোর আমি ক্লাস ধীরে ধীরে আপলোড করতে শুরু করব। তো তোমরা যারা ইন্টারেস্ট আছে এবং আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো আর বেশি কথা না বলে শুরু করে দিই আমার ইকোনমিক্সের প্রথম ক্লাস। আজকে আমি তোমাদের প্রথমে বলবো চাহিদা কি, হোয়াট ইজ ডিম্যান্ড। দেখো, সাধারণ অর্থে আমরা চাহিদা বলতে বোঝাই কোনো দ্রব্য বা সেবা ভোগ করার ইচ্ছাকে বা আকাঙ্ক্ষাকে। কিন্তু ইকোনমিক্সে শুধুমাত্র কোনো দ্রব্য বা কোনো সেবা ভোগ করার ইচ্ছাকেই কিন্তু চাহিদা বলে না। ইকোনমিক্সে চাহিদা বলতে বোঝায় কার্যকরী চাহিদা। এই কার্যকরী চাহিদাটা জিনিসটা কি? দেখো, আমরা স্ক্রিনে লিখেছি, ক্রয় ক্ষমতার দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছাকে চাহিদা বলে। দেখতে পাচ্ছ, আমি আন্ডারলাইন করলাম, ক্রয় ক্ষমতার দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছাকে চাহিদা বলে। এই ব্যাপারটা কি বলছে? অর্থাৎ কোনো দ্রব্য চাহিদা হতে গেলে তার তিনটে শর্ত অবশ্যই পালন করতে হবে। তিনটে শর্ত, এই তিনটে শর্ত যদি একসাথে পালন করে তবেই সেইটাকে আমরা চাহিদা বলবো। প্রথম কথা হচ্ছে, দ্রব্যটি ভোগ করার বা ক্রয় করার ইচ্ছা থাকতে হবে, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ডিজায়ার টু পারচেস। অর্থাৎ দ্রব্যটা ভোগ করার বা ক্রয় করার ইচ্ছা থাকতে হবে। তার সাথে সাথে দ্রব্যটি ক্রয় করার মতন ক্ষমতা বা আর্থিক অবস্থা থাকতে হবে, ফাইন্যান্সিয়াল এবিলিটি টু পারচেস। দেখতে পাচ্ছ। আর নাম্বার 3-তে হচ্ছে, দ্রব্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, উইলিং টু স্পেন্ড মানি। এই তিনটে কন্ডিশন একসাথে স্যাটিসফাই করলে তবেই সেটাকে আমরা ইকোনমিক্সের ভাষায় চাহিদা বা ডিম্যান্ড বলবো। দ্রব্য, যে দ্রব্যটা আমি কিনতে বা ভোগ করতে চাই, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশনটা, দ্রব্যটা ক্রয় করার মতন আমার পর্যাপ্ত অর্থ রয়েছে। আর 3 নম্বর কন্ডিশনটা, দ্রব্যটা ক্রয় করার জন্য আমি সেই অর্থ ব্যয় করতে রাজি আছি। এই তিনটে কন্ডিশন একসাথে স্যাটিসফাই করলে তবেই সেটাকে আমরা বলবো চাহিদা। এবার এটা আমি এমনি ভাষায় বললাম, কিন্তু এবার এটাকে আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি, তাহলে তোমাদের কাছে জিনিসটা অত্যন্ত ভালোভাবে বুঝতে পারা যাবে। সাপোজ আমার একটা মোটর কার কেনার খুব ইচ্ছা আছে। আমি মোটর কার, ছোটবেলা থেকে আমার মোটর কারের প্রতি খুব শখ। আমি মোটর কারের শোরুমে গাড়ি দেখলেই দাঁড়িয়ে পড়ি, দেখি এই গাড়িটা ভালো, এই গাড়িটা খুব সুন্দর ইত্যাদি। আমার মোটর কার কেনার খুব ইচ্ছা, তার মানে আমার মোটর কার ভোগ করার বা ক্রয় করার ইচ্ছা আছে। কিন্তু এই মুহূর্তে আমার মোটর কার কেনার মতন আর্থিক অবস্থা নেই। একটা মোটর কার কিনতে গেলে 8 থেকে 10 লাখ টাকা দরকার, কিন্তু সেই 8 থেকে 10 লাখ টাকা এই মুহূর্তে আমার কাছে নেই। তাহলে আমার দ্রব্যটি ক্রয় করার মতন আর্থিক ক্ষমতা নেই। যদিও আমার দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা আছে, কিন্তু দ্রব্যটি ক্রয় করার মতন আর্থিক ক্ষমতা যেহেতু নেই, তাহলে এটা কিন্তু ডিম্যান্ড হলো না। কেননা আমি তো বাজারে গিয়ে কখনোই দ্রব্যটা কিনতে পারবো না, তার কারণ আমার তো দ্রব্যটা কেনার মতন পয়সাই আমার কাছে নেই, যদিও দ্রব্যটা কেনার ইচ্ছা আমার ছিল। এবার আরেকটা কথা বলি, অপরদিকে অপর একটা লোক, যার গাড়ি কেনার মতন পর্যাপ্ত অর্থ রয়েছে, কিন্তু সে গাড়ি কিনতে চায় না, গাড়ি কেনার কোনো ইচ্ছা তার নেই। সে বলে যে না, গাড়ি কেনার অনেক ঝামেলা, গাড়ির সাথে সাথে অনেক খরচ বেড়ে যাবে, অনেক
রিস্ক ফ্যাক্টর বেড়ে যাবে। যেমন গাড়ি কিনলে আমাকে একটা গ্যারেজের ব্যবস্থা করতে হবে, আমাকে ড্রাইভারের ব্যবস্থা করতে হবে, গাড়ির রিপেয়ারিং লাগবে, গাড়িটা মুছতে লাগবে, বা গাড়িটা কেউ কখনো ঠুকে দিল, কি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন সেটার পেছনে আবার ইন্স্যুরেন্স ক্লেম লাগবে। এই সমস্ত অনেক ধরনের গাড়ি কেনার হ্যাপা রয়েছে বা ঝামেলা রয়েছে। তো আমরা সেই জায়গায় যদি সে বললো আমার ওসব কোনো দরকার নেই, কোনো হেডেক আমি নেব না, আমি একটা ফোন করব, বাড়ির সামনে ওলা চলে আসবে বা উবের চলে আসবে। এখন সারাদিন সারা রাত্রি 24x7 সার্ভিস আছে উবের বা ওলার, ফোন করে দেবো, চলে আসবে, গাড়িতে উঠে চলে যাব, আবার ওখান থেকে আবার গাড়ি ধরলে চলে আসবো, আর যা পয়সা লাগবে সেটা পেমেন্ট করে দেবো টাইম ধরে, ব্যাস মিটে গেল, আমার এক্সট্রা কোনো হেডেক নেই। তো সেই লোকটা গাড়ি কিছুতে কিনতে চাইছে না, সে এক্সট্রা কোনো হেডেক বা রিস্ক নিতে চাইছে না, কিন্তু তার গাড়ি কেনার মতন ক্ষমতা রয়েছে, তাহলে সেটাও কিন্তু ডিম্যান্ড হবে না। তার কারণ সে তো কোনোদিন গাড়ি কিনবেই না, তার পয়সা থাকলেও সে গাড়ি কিনবে না, তাহলেও সেটা কিন্তু ডিম্যান্ড হলো না। এবার 3 নম্বরে বলছে দ্রব্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। অনেক সময় আমাদের দেখা যায় যে একটা দ্রব্য কেনার ইচ্ছে আছে এবং দ্রব্যটা কেনার মতন পয়সাও আমার আছে, কিন্তু আমার জিনিসটা কিনতে গিয়ে মনে হলো যে দোকানের দাম বেশি চাইছে, দোকানদার দাম বেশি চাইছে, এটা আমি কম দামেও কিনতে পারতাম, তো আমি ওই দোকান থেকে ফেরত চলে এলাম, জিনিসটা কিনলাম না। বা এরকম হতে পারে আমার জিনিসটা পছন্দ হলো না, ঠিক আছে, আমি জিনিসটা কিনতে চাই, কেনার মতন আর্থিক অবস্থাও আছে, কিন্তু জিনিসটা আমার পছন্দ হলো না, তাহলে আলটিমেটলি তো আমি জিনিসটা কিনলাম না। বা জিনিসটা কেনার জন্য আমি যে টাকা দিতে চাইছি বা যে টাকা ব্যয় করতে চাইছি, দোকানদার তার থেকে অনেক বেশি চাইছে, যদিও সেই জিনিসটার এত দাম নয়, তাহলে আমি সেক্ষেত্রে আমরা কি করি, সেই জায়গা থেকে জিনিসটা না কিনে অন্য কোনো দোকানে বা অন্য জায়গায় দেখতে চলে যাই। তো সেক্ষেত্রেও যেহেতু আমার ওই জিনিসটার পেছনে অত টাকা ব্যয় করার ইচ্ছে নেই, উইলিং টু স্পেন্ড মানি নেই, তাহলে কিন্তু সেটা কোনো চাহিদা হবে না। তাই ইকোনমিক্সের ভাষায় শুধুমাত্র কোনো দ্রব্য পাওয়ার বা ভোগ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকেই কিন্তু চাহিদা বলে না, ঠিক আছে। সেই দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকতে হবে, সেই দ্রব্যটি ক্রয় করার মতন আর্থিক ক্ষমতা থাকতে হবে, এবং সেই দ্রব্য বা সেবাটি ক্রয় করার জন্য পর্যাপ্ত অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। এই 3টে কন্ডিশন যদি একসাথে স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো সেই দ্রব্য বা সেবাটির চাহিদা সৃষ্টি হয়েছে। বোঝা গেছে? তো ইকোনমিক্সে চাহিদা বলতে এটাকেই বোঝায়। এরপরে আমরা বলবো যে চাহিদার ধরন। দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে দেখো চাহিদার ধরন। চাহিদার ধরনটা 2 ধরনের আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ চাহিদা, যেটাকে আমরা ইংলিশে বলি ডাইরেক্ট ডিমান্ড, আর একটা আছে উদ্ভূত চাহিদা, যেটাকে আমরা ইংলিশে বলি ডিরাইভড ডিমান্ড। ঠিক আছে, ডিমান্ড এই দু ধরনের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ডিমান্ড আর একটা হচ্ছে ডিরাইভড ডিমান্ড। এবার আসা যাক এই প্রত্যক্ষ চাহিদা কাকে বলে। দেখো, প্রথম কথা হচ্ছে চাহিদা, আমরা যেমন বললাম চাহিদা মানে কোনো দ্রব্য কেনার ইচ্ছা, তার সঙ্গে সেটি কেনার মতন ক্রয় ক্ষমতা, তার সঙ্গে সেটি কেনার জন্য অর্থ ব্যয় করার ইচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটা কথা বলি, চাহিদা কিন্তু সবসময় ডিপেন্ড করে সময় এবং দামের উপর। যখনই আমরা কোনো চাহিদার কথা বলি, তখন আমরা দেখি সেই চাহিদাটা কোন সময়ের জন্য এবং কত দামে সেই চাহিদাটা সৃষ্টি হচ্ছে। কেননা সময় এবং দাম চাহিদাকে একটা বিশেষভাবে প্রভাবিত করে। সময়ের ওপরে অনেক চাহিদা ডিপেন্ড করে, যেমন শীতকালীন পোশাকের চাহিদা থাকে, কিন্তু সেটা খালি শীতকালেই থাকে, অন্য সময় থাকে না। তাই সময় একটা বড় ফ্যাক্টর। যেমন দুর্গাপুজোর সময় বা ঈদের সময় জামা কাপড়ের একটা চাহিদা থাকে, কিন্তু বাকি সময়গুলোতে সেই চাহিদা থাকে না। তাহলে চাহিদা একটা সময়ের উপর ডিপেন্ড করে, এবং অবশ্যই চাহিদা দামের উপর নির্ভর করে। যে সমস্ত জিনিসের দাম বেশি সেগুলো একটু লোকে কম করে কেনে স্বাভাবিকভাবেই, আবার যে সমস্ত জিনিসের দাম কম সেগুলো একটু লোকে স্বাভাবিকভাবেই বেশি করে কেনে। তো এই প্রত্যক্ষ চাহিদা কাকে বলে কি বলছে দেখো, আমরা স্ক্রিনে লিখেছি দেখতে পাচ্ছ, চাহিদা সময় ও দামের উপর নির্ভরশীল। যেটা এক্ষুনি বললাম, চাহিদা সময় এবং দামের উপর নির্ভরশীল। তাই একটি নির্দিষ্ট দামে, একটা ফিক্সড প্রাইসে এবং একটি নির্দিষ্ট সময়, একটা পার্টিকুলার টাইমের মধ্যে ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে প্রত্যক্ষ চাহিদা বলে। বুঝতে পারছো কি বলছে? একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দামের মধ্যে ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে প্রত্যক্ষ চাহিদা বলে। যেমন ধরো, আমি যদি বলি আমার 1 মাসে 10 কেজি আটার দরকার পড়ে আমার পরিবারে, এবং পার কেজি আটার দাম হচ্ছে গিয়ে 30 টাকা, তাহলে 30 টাকা দামে 1 মাসে আমার চাহিদার পরিমাণ হলো 10 কেজি আটা। কি বললাম? 30 টাকা দামে, এই যে দামের ফ্যাক্টরটা বলছি, 30 টাকা দামে 1 মাসে আমার ফ্যামিলিতে আটার চাহিদা হচ্ছে 10 কেজি। এবার যদি এরকম হয়, দাম ধরো বেড়ে গিয়ে 40 টাকা 50 টাকা, ধরো 50 টাকা হয়ে গেল,
তখন নিশ্চয়ই আমরা আটাটা কম করে খাবো, বা রুটি না খেয়ে সেই জায়গায় আমরা হয়তো ভাত খাবো। তো সেক্ষেত্রে তখন দেখা গেল যে যখন দাম বেড়ে 50 টাকা হয়ে গেল, তখন কিন্তু আমি 10 কেজি আটা না কিনে হয়তো 8 কেজি কি 7 কেজি আটা কিনছি। তখন আমরা কি বলবো, যে 50 টাকা দামে 50 টাকা কেজি দরে 1 মাসে আমার ফ্যামিলিতে আটার চাহিদা হচ্ছে 7 কেজি, 7 কেজি। আবার সময়টা একটা বড় ফ্যাক্টর। দেখো, আমরা অনেক সময় শীতকালের দিকে একটু বেশি রুটি খাই, ভাত খেতে অতটা পছন্দ করি না। আবার গরমকালের দিকে কিন্তু আমরা রুটি অত খেতে পছন্দ করি না, বেশিরভাগ সময় আমরা গরমকালে একটু ভাত খেতে পছন্দ করি। তো সেক্ষেত্রে দেখা গেল সময়ের ব্যাপারে বলছে, শীতকালের দিকে 30 টাকা কেজি দরে আমি হয়তো 1 মাসে 12 কেজি কনজাম্পশন করি, অর্থাৎ 12 কেজি কিনি। আবার যখন গরমকাল আসে তখন ওই 30 টাকা কেজি দরে আমরা গরমকালে হয়তো আমার আটার চাহিদা আহ, কমে যায়, অর্থাৎ 8 কেজি থাকে। তো এরকম ভাবে চাহিদাকে আমরা কোনো নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দামের উপর নির্ভর করে, যখন বলি একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট সময় ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে প্রস্তুত থাকে, সেটাকে আমরা বলি প্রত্যক্ষ চাহিদা। এবারে আমরা বলবো যে আরেকটা চাহিদা, উদ্ভূত চাহিদা। এই জিনিসটা কি বলছে, দেখো, মানুষের অনেক ধরনের জিনিস মানুষ বাজারে গিয়ে ডিমান্ড করে, মানুষের চাহিদা থাকে। তো যে কোনো জিনিস তো আর ডাইরেক্ট আমরা পাই না, সেগুলো কোনো একজন উৎপাদক সেই দ্রব্যটি উৎপাদন করে সেই দ্রব্যটি বাজারে নিয়ে আসে, আমরা তখন সেই জিনিসটা বাজার থেকে কিনি এবং আমরা ভোগ করি বা ব্যবহার করি। এখন ব্যাপার হলো যে উৎপাদক যে জিনিসটা কিনে আনছে, উৎপাদক যে জিনিসটা তৈরি করছে, সেইটা তৈরি করার জন্য এই জিনিসের কিছু উপাদান লাগে। আমরা এমনিতে জানি উৎপাদকের উপাদান বলতে জমি, শ্রম, উৎপাদনের উপাদান বলতে জমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটেকে বোঝায়। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন, এই চারটেই হচ্ছে গিয়ে কোনো উৎপাদনের উপাদান। তো এই যে উপাদানগুলো, ধরো সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে মার্কেটে ব্রেডের চাহিদা আছে, অর্থাৎ রুটি, পাউরুটি। তো এই ব্রেডের চাহিদা পূরণ করার জন্য ব্রেড যে তৈরি করছে সেই উৎপাদককে কি কিনে আনতে হচ্ছে? বাজার থেকে আটা কিনতে হচ্ছে, বাজার থেকে চিনি কিনতে হচ্ছে, বাজার থেকে কিছুটা বাটার কিনতে হচ্ছে, এই এবং কিছু লেবার লাগাতে হচ্ছে। তো এই চিনি, আটা, বাটার, লেবার, শ্রম, এইগুলোকে কাজে লাগিয়ে উৎপাদক সেই ব্রেড উৎপাদন করে তারপরে সেটা বাজারে নিয়ে আসছে এবং আমরা সেটা বাজার থেকে কিনছি। তাহলে আমাদের প্রত্যক্ষ চাহিদা হচ্ছে গিয়ে ব্রেড বা রুটি, ঠিক আছে? সেই ব্রেডের চাহিদা পূরণ করার জন্য উৎপাদককে কিন্তু বাজার থেকে আটা কিনতে হচ্ছে, আটার চাহিদা সৃষ্টি হচ্ছে। বাজার থেকে চিনি কিনতে হচ্ছে, বাজার থেকে বাটার কিনতে হচ্ছে। তার মানে এই ব্রেড ফাইনাল প্রোডাক্টটা উৎপাদন করার জন্য কিন্তু আরো তার সাথে 3-4টে জিনিসের চাহিদা সৃষ্টি হচ্ছে। যেমন আটার প্রয়োজন পড়ছে, আটার চাহিদা সৃষ্টি হচ্ছে এই ব্রেড বানানোর জন্য। আচ্ছা, চিনির চাহিদা সৃষ্টি হচ্ছে ব্রেড বানানোর জন্য, শ্রমিকের চাহিদা সৃষ্টি হচ্ছে ব্রেড বানানোর জন্য। তো এই যে প্রত্যক্ষ চাহিদা হচ্ছে ব্রেড, আর সেইটাকে পূরণ করার জন্য বা সেটাকে উৎপাদন করার জন্য যে তার উপকরণগুলির চাহিদা সৃষ্টি হচ্ছে, সেই চাহিদাকে আমরা বলি উদ্ভূত চাহিদা। দেখো কি লেখা আছে, ক্রেতার প্রত্যক্ষ চাহিদা, যেটা আমাদের ব্রেড, ক্রেতার প্রত্যক্ষ চাহিদা পূরণের জন্য উৎপাদককে পণ্য উৎপাদন করতে হয়। আর এই পণ্য উৎপাদনের জন্য উৎপাদনের উপকরণগুলির যে চাহিদা সৃষ্টি হয়, যেমন ব্রেড তৈরি করার জন্য তার উপকরণ আটা, চিনি, বাটার, এই সমস্ত উপকরণগুলির চাহিদা সৃষ্টি হচ্ছে, একে বলা হয় উদ্ভূত চাহিদা। অর্থাৎ প্রধান বা প্রত্যক্ষ চাহিদাটাকে পূরণ করার জন্য ওর উপকরণগুলির যে চাহিদা সৃষ্টি হচ্ছে, সেটা কি বলছে? উদ্ভূত চাহিদা। এবার হচ্ছে কি, উদ্ভূত চাহিদা কিন্তু সবসময় প্রত্যক্ষ চাহিদার উপর নির্ভরশীল। অবশ্যই তাই। যদি আমায় বেশি করে বাজারে ব্রেডের ডিমান্ড থাকে, পাউরুটির ডিমান্ড যদি বাজারে বেশি হয়, তাহলে উৎপাদককে বেশি বেশি করে উৎপাদন করতে হবে, এবং সেই উৎপাদন করতে গেলে উৎপাদককে বেশি বেশি করে আটা কিনতে হবে, চিনি কিনতে হবে, বাটার কিনতে হবে, এগুলো কিনে উৎপাদন করতে এবং শ্রম নিয়োগ করতে হবে। ঠিক আছে? আবার যদি বাজারে ব্রেডের চাহিদা কম থাকে বা কমে যায়, তাহলে উৎপাদক কম পরিমাণে আটা কিনবে, কম পরিমাণে উৎপাদন করবে, অর্থাৎ কম পরিমাণে আটা কিনবে, কম পরিমাণে শ্রম লাগাবে, কম পরিমাণে চিনি কিনবে, কম পরিমাণে বাটার কিনবে। তাহলে এইভাবে ব্রেডের চাহিদা কম থাকার জন্য এর উপকরণগুলির চাহিদাও কিন্তু কমে যাবে। তার মানে আমরা কি বলতে পারি, উদ্ভূত চাহিদাটা সবসময় কিন্তু মেন যে চাহিদা, ফাইনাল প্রোডাক্টের যে চাহিদা, প্রত্যক্ষ যে চাহিদা, তার উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। ঠিক আছে? তো এইভাবে আজকে তোমাদের আমি বললাম যে চাহিদা কি এবং চাহিদা কি কি ধরনের হয়, প্রত্যক্ষ চাহিদা এবং উদ্ভূত চাহিদা,
এইটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো, তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। এইভাবে আমি পরবর্তী ভিডিওগুলি তে আরও পরপর ইকোনমিক্সের সব জিনিসগুলো বলতে থাকবো। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা পছন্দ হয়, অবশ্যই তোমরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবে, এবং পরবর্তী ভিডিওগুলো যাতে খুব সহজেই তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন আসে এবং সবার প্রথমে তোমরা দেখতে পাও। এবং তার সাথে সাথে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করবে, তোমাদের বন্ধুদের কাছে লাইক করবে, কমেন্ট করবে, এবং আমার ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকে এখানে আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।